একটু কল্পনা করা যাক। হুম, এমন একটা জায়গার কথা ভাবা যাক, যেখানে জীবনের শেষ পরিণতির সবচেয়ে চরম আর ভয়ঙ্কর একটা প্রতীক। হ্যাঁ, মানে শ্মশানে ছাই বা ভস্মের কথা বলছেন তো? একদম, সেই শ্মশানের ছাই উদযাপিত হচ্ছে পরম পবিত্রতার রূপে। প্রতিদিন ঠিক ভোর ৪টে যখন সারা পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এমন একটা আচার পালিত হয় যা আক্ষরিক অর্থেই মানুষকে তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। মৃত্যুকে সরাসরি চোখের সামনে দেখতে বাধ্য করে, তাই তো? হ্যাঁ, আমরা কথা বলছি উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের সেই জগবিখ্যাত ভস্ম আরতি নিয়ে। আজকের এই গভীরে গিয়ে তথ্য অনুসন্ধানে আমাদের হাতে রয়েছে মন্দিরের অফিসিয়াল গাইডলাইন, ট্রাভেল পোর্টাল এবং বেশ কিছু ঐতিহাসিক প্রবন্ধ। আমাদের মিশন হলো এই গোটা প্রক্রিয়াটিকে একটু ডিকোড করা। মানে শুধু দর্শন নয়, প্র্যাকটিক্যাল দিকটাও। ঠিক, মানে কিভাবে আধুনিক যুগের চরম স্ট্রেসফুল বুকিং সিস্টেম পেরিয়ে এত নিয়মকানুনের কড়া জাল ডিঙিয়ে ওই গর্ভগৃহ পর্যন্ত পৌঁছানো যায় তার আদ্যোপান্ত বিশ্লেষণ করা। আর এই পুরো আলোচনার কেন্দ্রে কিন্তু রয়েছেন মহাকাল। মানে শিবের এই রূপটি মূলত সময়ের অধীশ্বর হিসেবে পরিচিত। হুম। ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকালেশ্বরী হল একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটা দক্ষিণামুখী। আচ্ছা, এর কি বিশেষ কোনো কারণ আছে? হ্যাঁ, আসলে বৈদিক বাস্তুশাস্ত্র আর হিন্দু পুরাণ অনুযায়ী দক্ষিণ দিকটা হলো যম বা মৃত্যুর দিক। হ্যাঁ। বিশ্বের আর কোনো জ্যোতির্লিঙ্গে এরকম ভোররাতে শ্মশানের ভস্ম দিয়ে আরতি হয় না। তাই নাকি? একদম। এর পেছনের মূল তাৎপর্য হল এই ছাই জীবনের চরম অনিত্যতা এবং নশ্বরতার প্রতীক। মানুষের শারীরিক সৌন্দর্য, ক্ষমতা, ধনসম্পদ, মানে সবকিছুই একদিন ছাই হয়ে যাবে। ঠিক সবকিছুই যে একদিন পুড়ে ওই এক মুঠো ছাইয়ে পরিণত হবে, সেই অমোঘ সত্যটি প্রতিদিন ভোরবেলায় এই আরতির মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া হয়। ওকে, চলুন বিষয়টা একটু বিস্তারিত ভেঙে দেখি। এই পুরো ব্যাপারটা নিয়ে ভাবলে না একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। কি রকম? মানে একদিকে আমরা বলছি সব জাগতিক মোহ ত্যাগ করার কথা, মৃত্যুর মতো চরম সত্যকে মেনে নেওয়ার কথা, অথচ সেই ঘরে ঢোকার জন্য দর্শনার্থীদের আধুনিক যুগের অন্যতম জটিল একটা অনলাইন বুকিং সিস্টেমের সাথে রীতিমতো যুদ্ধ করতে হয়। হ্যাঁ, 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 তা তো বটেই। দর্শন যতই গভীর হোক না কেন, এই ভস্ম আরতির টিকিট জোগাড় করাটা কিন্তু এখন রীতিমতো স্নায়ুর পরীক্ষা। আর ঠিক এই বৈপরীত্যটাই বর্তমান তীর্থযাত্রার একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। মানে আধ্যাত্মিক যাত্রার শুরুটা এখন হয় ওই ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিন থেকে। একদম। এই আরতিতে অংশ নেওয়ার জন্য বুকিং প্রক্রিয়াটি অত্যন্ত কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা হয়। অনলাইনে শ্রী mahakaleshwar.mp.gov.in পোর্টালে গিয়ে বুকিং করতে হয়। আচ্ছা, পোর্টালটা হলো srimahakaleshwar.mp.gov.in। তো নিয়মগুলো ঠিক কি? এর মূলত দুটো ভাগ আছে। রেগুলার বুকিং সাধারণত ১ মাস আগে খোলে, মাসের ১ তারিখ ঠিক সকাল ৮টায়। হুম। আর তৎকাল বুকিং খোলে ঠিক আগের দিন সকাল ৮টায়। এছাড়া কিছু ক্ষেত্রে রাত ১২টা থেকেও স্লট খোলার কথা বলা হয়েছে। স্লটগুলো এত দ্রুত বুক হয়ে যায় যে কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলেই স্ক্রিনে হাউসফুল লেখা ফুটে ওঠে। সোর্স মেটেরিয়াল ঘাঁটতে গিয়ে বুকিংয়ের এই অংশটা পড়ে আমার মনে হচ্ছিল, এটা কোনো আধ্যাত্মিক যাত্রার প্রস্তুতি নাকি কোনো গ্লোবাল পপ স্টারের কনসার্টের টিকিট কাটার চেষ্টা। চোখের পলক ফেলতে না ফেলতেই সব শেষ। হ্যাঁ, প্রথমটায় হতাশ লাগতে পারে, কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং মেকানিজম কাজ করে। আচ্ছা, সেটা কি? অনেকেই হয়তো জানেন না যে সকাল ৮টায় একবার টিকিট শেষ হয়ে যাওয়া মানেই সব আশা শেষ নয়। সিস্টেমের ভেতরে একটা বাফার সিস্টেম আছে। বাফার সিস্টেম? মানে লুপ হোল মতো কিছু? ঠিক লুপ হোল নয়। ধরুন সকাল ৮টায় স্লট খোলার পর অনেকেই তাড়াহুড়ো করে বুকিং শুরু করেন, কিন্তু ১৫ মিনিটের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে পারেন না। ও আচ্ছা, তখন টিকিটগুলো ক্যান্সেল হয়ে যায়? হ্যাঁ, আর তখন ওই অবিকৃত টিকিটগুলো সিস্টেম আবার প্রতি ২০ মিনিট অন্তর রিলিজ করে, অর্থাৎ ৮টা ২০, ৮টা ৪০ বা ৯টায়। ও, দ্যাটস স্মার্ট। এই ব্যাপারটা তো অনেকেই জানেন না। এই ২০ মিনিটের সাইকেল বা উইন্ডোটা তৈরি করার পেছনে কিন্তু শক্ত লজিক আছে। প্রথমত, একসাথে হাজার হাজার মানুষ যখন সার্ভারে হিট করে, তখন সার্ভার ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। সেটা তো স্বাভাবিক। দ্বিতীয়ত, কোনো দালাল চক্র যাতে একবারে সব টিকিট আটকে না ফেলতে পারে, সেটা নিশ্চিত করতেই এই মেকানিজম। এতে সাধারণ দর্শনার্থীরা যারা হয়তো ইন্টারনেট স্পিডের কারণে পিছিয়ে পড়েছিলেন, তারা আবার সুযোগ পান। আচ্ছা, ডকুমেন্টস কি কি লাগে? বুকিংয়ের জন্য অরিজিনাল আধার কার্ড, পাসপোর্ট বা ভোটার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক, আর একটা সাম্প্রতিক ছবি আপলোড করতে হয়। ফি এর ক্ষেত্রে
অনলাইনে জনপ্রতি 200 টাকা ধার্য করা হয়, অফলাইনে এই ফি 100 টাকা। কিন্তু ধরুন এত স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে বারবার পেজ রিফ্রেশ করেও কেউ স্লট পেলেন না, তখন কি হবে? এত দূর যাওয়ার পর নিরাশ হয়ে ফিরে আসার তো কোনো মানে হয় না। সেরকম ক্ষেত্রে হতাশ হওয়ার কিচ্ছু নেই। সকাল 10টা থেকে মন্দির কাউন্টারে অফলাইন টিকিট দেওয়ার ব্যবস্থা থাকে। মানে লাইনে দাঁড়াতে হবে আর কি। হ্যাঁ, সেখানে লাইনে দাঁড়ানোর একটা আলাদা ধকল আছে। তবে অনেকেই এই লজিস্টিক্যাল ঝক্কি এড়াতে ট্রাভেল কোঅর্ডিনেটরের সাহায্য নেন। ও, লোকাল এজেন্সির মতো কিছু? একদম। এই কোঅর্ডিনেটররা হোটেল বুকিং থেকে শুরু করে অর্তির পাস সবকিছুর দায়িত্ব নেন, যাতে তীর্থযাত্রীরা জাগতিক চিন্তার বদলে আধ্যাত্মিক প্রস্তুতির দিকে বেশি মনোযোগ দিতে পারেন। আর যদি কোনোভাবেই ভস্ম আরতির টিকিট না পাওয়া যায়? তাহলে ভোর 5:30টার রেগুলার আরতি দেখার সুযোগ থাকে, যার জন্য কোনো আগাম বুকিং লাগে না। মানে অপশন আছে। তো এই টিকিট পাওয়ার সংগ্রামটা পার হওয়ার পর মনে হতে পারে যে সবচেয়ে বড় বাধাটা হয়তো পেরিয়ে আসা গেল, কিন্তু আসল পরীক্ষা শুরু হয় আগের রাত থেকে। হ্যাঁ, একদম। কারণ রিপোর্টিং টাইমটা খুব অড। হ্যাঁ, সোর্সগুলো থেকে যেটা বুঝতে পারছি, ভোর 2:30 থেকে 3টের মধ্যে মন্দিরের গেটে রিপোর্ট করতে বলা হয়। তার মানে আগের রাতে শান্তিতে ঘুমানোর কোনো সুযোগই নেই। না, ঘুমানোর উপায় নেই। আর এই জন্যই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল মহাকাল লোক করিডর বা মন্দিরের খুব কাছাকাছি কোনো ধর্মশালা বা হোটেলে থাকার ব্যবস্থা করা। যাতে ওই মাঝরাতে যাতায়াত করতে কোনো সমস্যা না হয়, তাই তো? ঠিক তাই। আর রিপোর্টিং টাইমের এই কড়াকড়ির কারণগুলো চেকিং প্রসেস। এত ভোরে হাজার হাজার মানুষের আইডি ভেরিফিকেশন করা, ড্রেস কোড চেক করা, এগুলোর জন্য যথেষ্ট সময় লাগে। আর এখানেই আসে সেই বিখ্যাত এবং অত্যন্ত কঠোর ড্রেস কোডের নিয়ম। মানে এই ড্রেস কোডের ব্যাপারটা বেশ কড়া, তাই না? হ্যাঁ, ভীষণ কড়া। পুরুষদের ক্ষেত্রে সেলাই ছাড়া ধুতি এবং অঙ্গবস্ত্র পরা বাধ্যতামূলক। বিশেষ করে কেউ যদি গর্ভগৃহের ভেতরে গিয়ে জলাভিষেক করতে চান, তবে ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত রাখতে হয়। মানে কুর্তা বা পাজামা চলবে না? কোনো মতেই না। জিন্স বা ওই জাতীয় কিছু তো একদমই নিষিদ্ধ। আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি পরা সম্পূর্ণ বাধ্যতামূলক। সালোয়ার কামিজ বা ওয়েস্টার্ন পোশাকে কোনোভাবে আরতি মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হয় না। এক সেকেন্ড, আমি একটু থামাই এখানে। আমার মনে একটা প্রশ্ন জাগছে। আর আমি নিশ্চিত অনেকের মনেই এই প্রশ্নটা আসবে। এটা কি একটু পরস্পর বিরোধী নয়? কোন বিষয়টা? মানে শিবকে তো আমরা সবচেয়ে বড় বৈরাগী দেবতা বলে জানি। পুরাণ অনুযায়ী তিনি শ্মশানে থাকেন, সমাজের সব স্তরের মানুষকে গ্রহণ করেন। তার কাছে কোনো ভেদাভেদ নেই। তাহলে তার মন্দিরে ঢোকার জন্য এমন কড়া ড্রেস কোড কেন? খুব ভালো পয়েন্ট। মানে নির্দিষ্ট ধরনের পোশাক না পরলে বা জিন্স পরলে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, এই নিয়মটা কি সেই সর্বজনীন দেবতার মূল দর্শনের সাথে সাংঘর্ষিক নয়? আপাতদৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু এর পেছনে অত্যন্ত গভীর একটা শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক কারণ রয়েছে। আচ্ছা। প্রথমত, এই সেলাইবিহীন পোশাক বা আনস্টিচড ক্লথ পরার নিয়মটি কিন্তু কোনো সামাজিক স্টেটাস বোঝানোর জন্য নয়। বৈদিক বিজ্ঞান অনুযায়ী সেলাইবিহীন সুতির বা সিল্কের কাপড় মানুষের শরীরের প্রাণ বা শক্তি প্রবাহকে বাধাগ্রস্ত করে না। ওকে, মানে শক্তির প্রবাহ ঠিক রাখার জন্য। হ্যাঁ, যখন কোনো আধ্যাত্মিক পরিবেশে শক্তিশালী মন্ত্রোচ্চারণ হয়, তখন শরীর সেই তরঙ্গের সাথে অনুরণিত হয়। সিনথেটিক বা সেলাই করা আটসাট পোশাক সেই শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে বলে মনে করা হয়। ও, এটা তো বেশ লজিক্যাল। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয়ত, পোশাক আমাদের সামাজিক পরিচয়ের একটা বড় অংশ। কে ধনী, কে দরিদ্র, কার পেশা কি, এসব কিছুর একটা বাহ্যিক প্রকাশ ঘটে আমাদের পোশাকে। একদম ঠিক। তো যখন সবাই ওই একই ধরনের সাধারণ সেলাইবিহীন পোশাকে এসে দাঁড়ায়, তখন ওই সামাজিক স্তরবিন্যাসটা ভেঙে পড়ে। মানে টেম্পল অথরিটি আসলে একটা সাইকোলজিক্যাল বেসলাইন তৈরি করে দিচ্ছে। বাইরের দুনিয়ায় কে কত বড় আইটি কোম্পানির সিইও, কার গায়ে কত দামি ব্র্যান্ডের শার্ট, সেসব অহংকারের বর্ম ওই মন্দিরের গেটের বাইরে খুলে আসতে হয়। একদম ঠিক বলেছেন। আর আমার মনে হয় এই অহংকার ভাঙার কাজটা আরও এক ধাপ এগিয়ে যায় তাদের মোবাইল পলিসির মাধ্যমে। মন্দিরের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা বা স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, ভেতরে কোনো গ্যাজেট বা লেদারের জিনিস নেওয়া যায় না। আর গেটে ভেরিফিকেশনের সময় প্রিন্ট করা ই-পাস আর বুকিংয়ের সময় দেওয়া অরিজিনাল আইডি কার্ড দেখাতে হয়। কোনো ফটোকপি চলে না, তাই তো? একদম। আর এই যে ডিজিটাল গ্যাজেট বাইরে রেখে আসার নিয়ম, এটা শুধুমাত্র ছবি তোলা আটকানোর জন্য নয়।
এটি মনোসংযোগ বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে সাহায্য করে। মানে এক ধরনের ডিজিটাল ডিটক্স। ঠিক তাই। আজকের দিনে আমাদের মনোযোগের সবচেয়ে বড় শত্রু তো এই স্ক্রিন। যখন কেউ কোনো গ্যাজেট ছাড়া ওই ভোরে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন, তখন বাধ্য হয়ে তাকে নিজের মনের ভেতরে তাকাতে হয়। এই বাইরের পৃথিবীর খোলস আর অহংকার সম্পূর্ণরূপে ছেড়ে যখন কেউ ভেতরে ঢোকে, তখন ঠিক কী ঘটে? মানে চেকিং পার হয়ে যাওয়ার পর দর্শনার্থীরা কোথায় বসেন? কারণ হাজার হাজার মানুষ তো আর একসাথে গর্ভগৃহে ঢুকতে পারবে না। বা গর্ভগৃহের সবচেয়ে কাছে রয়েছে নন্দী মণ্ডপ। এখান থেকে শিবলিঙ্গের সরাসরি এবং সবচেয়ে স্পষ্ট ভিউ পাওয়া যায়। আর পেছনের দিকে? এর ঠিক পেছনে রয়েছে গণেশ মণ্ডপ, যেখানে আধুনিক স্টেডিয়ামের মতো সিঁড়ির ধাপে ধাপে বসার জায়গা আছে, যাতে পেছনের সারির মানুষও সামনের মানুষের মাথার ওপর দিয়ে পরিষ্কার দেখতে পান। বাহ, বেশ সুন্দর ব্যবস্থা। আর দোতলায় আছে কার্তিকেয় মণ্ডপ, যেখান থেকে কাঁচের প্যানেলের ভেতর দিয়ে নিচের পুরো আরতির দৃশ্য ওপর থেকে দেখা যায়। এই স্থাপত্য কাঠামোগুলো এমনভাবে তৈরি যাতে মন্ত্রের ধ্বনি পুরো মন্দির চত্বরে সমানভাবে প্রতিধ্বনিত হতে পারে। ভেতরে ঢোকার পর থেকেই যেন সময়ের একটা অন্য মাত্রা শুরু হয়। মানে রাত 1টা থেকে ভেতরে প্রস্তুতির যে তোড়জোড় শুরু হয়, তা অবিশ্বাস্য। হ্যাঁ, আর ভোর 4টেই শুরু হয় সেই বহু প্রতীক্ষিত জলাভিষেক। প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়। তারপর শুরু হয় সেই মাহেন্দ্রক্ষণ, মানে চারপাশের ঘুটঘুটে অর্ধকার, পাথরের তৈরি ঠান্ডা মন্দির, বাতাসে একটা অদ্ভুত স্তব্ধতা, আর হঠাৎ সেই স্তব্ধতা খান খান করে বেজে ওঠে বিশালাকার ডমরু। সেই গর্জন আর শঙ্খধ্বনির মাঝে শিবলিঙ্গের গায়ে লেপন করা হয় পবিত্র ভস্ম। আমি সোর্স মেটেরিয়ালে পড়ছিলাম এই সময় নাকি বিশেষ কিছু বীজ মন্ত্র একটানা জপ করা হয়। হ্যাঁ, এটি এই গোটা অভিজ্ঞতার সবচেয়ে শক্তিশালী অংশ। এই সময় রাম, ঘাম, কামের মতো একাক্ষর বীজ মন্ত্রগুলো একটানা উচ্চারণ করা হয়। এগুলোর কি বিশেষ কোনো প্রভাব আছে? নিশ্চয়ই। এই ধ্বনিগুলো কোনো সাধারণ শব্দ নয়। শব্দবিজ্ঞানে যাকে সিম্যাটিক্স বলা হয়, অর্থাৎ কিভাবে শব্দ বা ভাইব্রেশন জড় পদার্থের ওপর প্রভাব ফেলে, এটি তার প্রাচীন প্রয়োগ। ও আচ্ছা। ভোররাতের ওই সময়টিকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়, যখন প্রকৃতির নিজস্ব কোলাহল শূন্য থাকে। ওই শান্ত পরিবেশে ডমরুর তীব্র আওয়াজ আর বীজমন্ত্রের নির্দিষ্ট কম্পাঙ্ক সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে। মানে ব্রেনওয়েভের উপর? একদম। এটি ব্রেনওয়েভকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেখানে মন থেকে জাগতিক দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বা অতীতের অনুশোচনা সবকিছু সাময়িকভাবে মুছে যায়। মানুষ সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে প্রথিত হয়ে যায়। ওয়েট, এটা তো তাহলে শুধু একটা ধর্মীয় আচার নয়, রীতিমতো একটা নিউরোলজিক্যাল ইন্টারভেনশন। যদি কেউ খুব বড় ভক্ত নাও হন, বা হয়তো নিছক কৌতূহল থেকেই এই আরতি দেখতে গেছেন, তার মস্তিষ্ক এই পরিবেশে সাড়া দিতে বাধ্য। ঠিক বলেছেন। ডমরুর ওই প্রবল শব্দ যখন চারদিকের দেয়ালে ধাক্কা খায়, তখন অবচেতন মনের ভেতরে লুকিয়ে থাকা ভয়গুলো যেন কাঁপতে শুরু করে। আর সেই সাথে যুক্ত হয় ওই ভস্মের দৃশ্যমানতা। মানুষের মস্তত্ব অনুযায়ী আমাদের বেশিরভাগ ভয়ের উৎস হল অজানা বিষয়, বিশেষ করে মৃত্যু। একদম। আমরা তো সারা জীবন মৃত্যুকে একটা অমঙ্গলজনক জিনিস হিসাবে এড়িয়ে চলি। হ্যাঁ, কিন্তু যখন এই পরিবেশে বসে মৃত্যুর প্রতীকী রূপ অর্থাৎ ভস্মকে সাক্ষাৎ ঈশ্বরের গায়ে লেপন হতে দেখা যায়, তখন সেই ভয়টার ভিত্তি নড়ে যায়। ঠিক। তীর্থযাত্রীরা বুঝতে পারেন যে যাকে তারা সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন সেটাই আসলে ঈশ্বরের আদিরূপ। শিব এখানে শুধুই ধ্বংসকর্তা নন, তিনি রূপান্তরের অনুঘটক। মানে কাঠ পুড়ে ছাই হওয়ার অর্থ এই নয় যে তার অস্তিত্ব শেষ হয়ে গেল। না, এর অর্থ হল সে তার পূর্বের রূপ থেকে মুক্ত হয়ে নতুন এক রূপে রূপান্তরিত হল। কিন্তু এই ধরনের তীব্র অভিজ্ঞতার জন্য একটা শারীরিক প্রস্তুতিও দরকার, কারণ এত ভোরে এত ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকাটা সবার জন্য সহজ নাও হতে পারে। হ্যাঁ, বিশেষ করে প্রথমবার যারা এই তীর্থযাত্রায় যাচ্ছেন তাদের কিছু জিনিস মাথায় রাখা উচিত। সোর্স মেটেরিয়ালে বেশ কিছু হেলথ গাইড দেওয়া আছে, তাই না? হ্যাঁ, প্রথমত ভোর রাতের দিকে উজ্জয়িনীতে বেশ ঠান্ডা থাকে, বিশেষ করে পাথরের মন্দিরের ভেতর। তাই সাথে একটা শাল বা চাদর রাখা খুব দরকারি। আর জল খাওয়ার ব্যাপারটা? যেহেতু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাই পর্যাপ্ত জল খাওয়া বা হাইড্রেটেড থাকাটা খুব জরুরি।
আর ভিড় প্রচুর থাকে বলে বয়স্ক মানুষ এবং বাচ্চাদের দিকে বিশেষ নজর রাখা উচিত। আর মানসিক প্রস্তুতির কথাও তো বলা হয়েছে। একদম। এত মানুষের ভিড়, ধাক্কাধাক্কি আর দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই হয়তো অধৈর্য হয়ে পড়তে পারেন। কিন্তু মনে রাখতে হবে, নীরবতা আর ধৈর্যই এই আরতির প্রধান সৌন্দর্য। মানে ভেতরে বিরক্তি বা রাগ তৈরি হলে তো আরতির মূল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে গেল। ঠিক, অহংকার আর আবেগ থেকে মুক্তি পাওয়াটাই তো আসল লক্ষ্য। তাহলে এই সবকিছু শেষে বৃহত্তর অর্থটা কি দাঁড়ালো? যদি আজকের এই আলোচনার সারমর্ম টানা যায়, তবে মহাকালেশ্বরের ভস্ম আরতি শুধু মন্দির দর্শন বা একটা প্রথা নয়। একদমই না। এটি মহাকালের সামনে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে রূঢ় সত্যটাকে মেনে নেওয়ার এক চরম পাঠ। আমাদের প্রতিদিনের জীবনে আমরা সারাক্ষণ কিছু একটা হারানোর ভয়ে থাকি। যেমন সময় ফুরিয়ে যাওয়ার ভয় বা কেরিয়ারে পিছিয়ে পড়ার ভয়। হ্যাঁ, প্রিয় জিনিস হারানোর ভয়। এই আরতি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন অনিবার্য, জীবনের সবকিছুই একদিন ফুরিয়ে যাবে। আর সেটাকে ভয় না পেয়ে সহজভাবে মেনে নেওয়াই হল আসল স্বাধীনতা। আধ্যাত্মিকভাবে নির্ভীক হওয়ার এই শিক্ষাটাই বোধহয় ভস্ম আরতির সবচেয়ে বড় দান। ঠিক, এই জায়গাটাতে আমি একটা ভিন্ন প্রেক্ষিতে যোগ করতে চাই, যা আমাদের সোর্স ম্যাটেরিয়ালে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আচ্ছা, সেটা কি? আমরা এতক্ষণ সাধারণ মানুষের মানসিকতার কথা বললাম, কিন্তু অঘোরী সাধুদের দর্শনটা একবার ভেবে দেখা যাক, যারা শ্মশানে সাধনা করেন। হ্যাঁ, তাদের দৃষ্টিভঙ্গি তো একটু আলাদা হয়। ঠিক, তাদের দর্শনে জগতে পবিত্র এবং অপবিত্র বলে কোনো আলাদা ভাগ নেই। তাদের কাছে মৃত্যু কোনো শেষ নয়, বরং সেটি এক নতুন জাগরণ। ছাই বা ভস্ম তাদের কাছে জীবনের সবচেয়ে বড় এবং বিশুদ্ধ সত্য। মানে তাদের কাছে কোনো ভেদাভেদ নেই। না, তারা মনে করেন যতক্ষণ মানুষের মনে এই পবিত্র আর অপবিত্র বা সুন্দর আর অসুন্দরের ভেদে থাকে, ততক্ষণ সে প্রকৃত অর্থে মুক্ত হতে পারে না। ভস্ম হল সেই চরম অবস্থা, যেখানে এসে রাজা এবং ফকির সবকিছুর ভেদাভেদ মুছে যায়। তার মানে অঘরীদের কাছে ভস্ম হল সেই আয়না যা আমাদের অস্তিত্বের আসল রূপটা দেখিয়ে দেয়। এটা ভাবলে সত্যি অবাক লাগে যে আমরা সারা জীবন কত তুচ্ছ বিষয় নিয়ে পড়ে থাকি। হ্যাঁ, কে আমার চেয়ে বেশি সফল হলো, সমাজের চোখে আমার স্ট্যাটাস কি। একদম, এই ধরনের কত ছোট ছোট অহংকারকে আমরা বুকের কাছে আঁকড়ে ধরে রাখি। আর এই আরতি শেষ হওয়ার পর যখন কেউ মন্দির থেকে বেরিয়ে আসেন, তখন কিন্তু ভোরের আলো ফুটতে শুরু করেছে। অন্ধকারের শেষে নতুন একটা দিন শুরু হচ্ছে। বাহ, এটা তো একটা চমৎকার মেটাফার। হ্যাঁ, মৃত্যুর অন্ধকার পেরিয়ে নতুন জীবনের সূচনা। যদি গভীরভাবে ভেবে দেখা যায় যে আমাদের এই শরীর, এত যত্ন করে গড়ে তোলা আমাদের এই পরিচয়, একদিন সত্যি ওই ভস্মের মতোই ছাই হয়ে মাটিতে মিশে যাবে। তাহলে আজ আমরা ঠিক কোন জিনিসটাকে এতটা আঁকড়ে ধরে বেঁচে আছি? একদম, এই প্রশ্নটাই জাগে মনে। এই প্রশ্নটা সত্যি আমাদের নিজেদের মনের ভেতর অন্বেষণ করার মতো। এই যে সবকিছুর শেষ পরিণতি এক মুঠো ছাই, এই সত্যটা মানুষকে হতাশ করার জন্য নয়, বরং তাকে বর্তমান মুহূর্তটাকে আরও বেশি করে উপলব্ধি করতে শেখানোর জন্য। ঠিক তাই। ভোর ৪টে সেই অন্ধকার, ডমরুর ধ্বনি আর উড়ে আসা পবিত্র ছাইয়ের গন্ধ, এসব কিছু যেন আমাদের মনে করিয়ে দেয় শেষে শুধু এই ভস্মটুকুই পড়ে থাকবে। তাই ভবিষ্যতের ভয় বা অতীতের অনুশোচনা নয়, জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে নির্ভীকভাবে বাঁচাই হোক আসল লক্ষ্য। খুব সুন্দর বললেন। আশা করা যায় আজকের এই গভীরে গিয়ে তথ্য অনুসন্ধান শ্রোতাদের চিন্তার জগতে নতুন কিছু দরজা খুলে দেবে। ভালো থাকা হোক, আর প্রতিদিনের জীবনে নিজেদের ভেতরের ওই ভয়গুলোকে জয় করার চেষ্টা চলতে থাকুক।